আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজিকে বিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে গল্পটা আমি এখানে উপস্থাপন করছি সেটার সাথে অনেক মানুষই তার নিজের জীবনটাকে রিলেট করতে পারবেন। সো আমি কথা শুরুতে না বাড়িয়ে আমার সঙ্গে যিনি গেস্ট আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম কি আপনার? তোফাজ্জল হোসেন। বয়স কত আনুমানিক? 65-র উপরে। 65-র উপরে, আচ্ছা। জন্ম জেলা কোথায় আপনার? লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। বলেন কি গল্প আপনার, একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে বলেন। 69-এ আমার মা মারা যায়। আচ্ছা। আমরা ভাই বোন, বোন নাই, 3 ভাই ছিলাম। আচ্ছা, বাবা কি করতেন? বাবা আগেকার মেট্রিক পাস ছিলেন, কিন্তু গৃহস্থী করেছে দাদায়। আচ্ছা আচ্ছা। সম্পদ বেশি ছিল, নিজের গৃহস্থী নিজে করতেন। আচ্ছা। 69-এ বসন্ত রোগ ছিল তখন। গুটি বসন্ত। গুটি বসন্ত ছিল। মা মারা যায়, তার 30 দিন পরে ছোট ভাই একজন ছিল, সে মারা যায়। তারপর বাবা বিয়ে করলো 69-এ। সৎমা ঘরে আসলো? জি। আসার পরে এই ঘরে এক বোন হইল প্রথম। তারপর আমরা 2 ভাই। আমি 71-এ ক্লাস 5-এ পর্যন্ত পড়ছি। আচ্ছা। 72-এ মাদ্রাসা 3 মাস পড়ছি। আচ্ছা। 3 মাস পড়ার পরে বাবা সংসারে অভাব দেখা দিছে। দেওয়ার পরে বলছে যে ঢাকায় চলে যাও। ঢাকাতে চাকরি দিছে। মানে ঢাকায় কেউ ছিল পরিচিত নাকি এমনিতে? পরিচিত, আমার ফুফাতো ভাইয়ের সাথে। ফুফাতো ভাইয়ের ভাড়ার দোকানে দিছে 30 টাকা বেতন মাসে। মাসে? জি। সে 71 সালের গল্প? 71 না 72? 73-এর গল্প। হ্যাঁ, 73-এর গল্প। বছরখানিক করছি, 30 টাকা বেতন। তার দোকানের মাল টাইনতে, রেশন দোকান ছিল তখন, রেশন শপের মাল প্রতিদিন 2 জন লোকে বিভিন্ন দোকানে কাঠের থেকে রেশনগুলি উঠে আনতাম। আচ্ছা। তো 1 বছর করার পরে বাবা 74-এ অভাব দেখা দিল, দুর্ভিক্ষ আসলো। বাবা আর কি অবস্থা, স্বাস্থ্য খারাপ হইয়া একদম। যাক, বাবা দেখা করে চলে গেল। আমি এখান থেকে বাড়িতে গেলাম। অভাব, সেই মোটা চাউল, লাল লাল চাউল, ওই ভাত কি গন্ধ, যে অবস্থা ওই সময়। রেশনের চাউল। যাক, দেশের থেকে চলে আসলাম। নিয়ে আসলো মোহাম্মদপুরে, যার তো বোনের জামাই নীলক্ষেত দোকান আছে। তো নীলক্ষেত দোকান আছে, প্রথম অবস্থায় নীলক্ষেত দেয় নাই, দিল কই মোহাম্মদপুর গুড় সেরা বিক্রি করতে দিছে। আচ্ছা। কিছুদিন করার পরে এখানে বেচা কিনে অত হয় না। এখান থেকে কাইটা গেলাম, আবার দিছে একজনের সবজির দোকানে। ওকে। কাঁচা বাজার। এখানেও কোনো কিছু বেতন দেয় না, খালি খাওয়ান দেয়। আচ্ছা। তারপর ওনার নিজের দোকানে আবার নিয়ে গেছে নীলক্ষেত। মশারি, চাদর, লুঙ্গি, শাড়ি এগুলি ছিল। ওই দোকানে ট্রেনিং দিতেছি, বেচতেছি। আর ওনাকে ভাত নিতেছি মোহাম্মদপুর থেকে। বাসে ওইটা আসতে 25 পয়সা, যাইতে 25 পয়সা। বাসে ওইটা আসা যাওয়া করতাম, আসাদ গেট। এভাবে চলতেছে। বেতন ধরলে কত? 100 থেকে 1 বছর পরে ধরছে 150। আচ্ছা। 150-র পরে এখন 82 সনে, এর ভিতরে আমার ভাই ওটারও নিয়ে আসছে ঢাকা ল্যাপের দোকানে। আমার যার তো ভাই ল্যাপের দোকান, নীলক্ষেত নূর বেডিং স্টোর। ওখানে কিছুদিন করার পরে বাবা বলল যে একজনকে বিদেশ দিব। তো বিদেশ দিবে। 82 সনে 48 শতক জায়গা আমার নামও ছিল, বাবার নামে ছিল, একই দলিলে সম্পত্তিটা। আচ্ছা। বিক্রি করলাম 26,000 টাকা, 48 শতক জায়গা বিক্রি করার পর। কত সনে বিক্রি করলেন? এই 82 সনে। 82 সনে 48 শতক জায়গা 26,000 টাকা। 26,000 টাকা মাত্র। এটার দাম কত এখন? এটার দাম এখন তো অনেক, 25,000 করে শতাংশ। আচ্ছা আচ্ছা। মানে 1 শতাংশ 25,000, তখন পুরাটাই 26,000 বিক্রি হয়েছে। ওকে, জি। তারপর বাইরে পাঠানোর পরে ভাই 1.5 বছরই রেখেছিল।
ওখানে যাইয়া বললো যে বোন আছে, এই যে ঘরের বোন 14 বছর বয়স হয়েছে। তখন বোনটার বিয়া দেন, আমারে বিয়া করান, এটা প্রস্তাব দিল সে। প্রস্তাব দেওয়ার পরে ঠিক আছে, বাবা দেখলো, দেখতেছে, বেশি দেখাদেখি করে না, এক জায়গায় দেখছে, একজন দেখতে যাই সেই বাড়িতে আরেকজন দেখছে। এটা হইলো আমার বর্তমান মার মামার বাড়ি। আচ্ছা, ওই বাড়িতে ঠিক করে, ঠিক করার পরে আমারে দেখায় নাই। আমার দেখায় নাই, মুরব্বীরা বলছি আমি দেখবো, আমরা যে দেখছি তা হয় নাই, দেখতে হবে না। ওর বিয়া ঠিক হইলো। বিয়া ঠিক হওয়ার পরে 1 মাস গেল পরে আমার বর্তমান মা বলতেছে যে এই বিয়া হবে না। আমি কি বিয়া ঠিক করলেন আপনারা, হবে না কেন? এটার কারণটা কি? এটা হইতো, আমি তো দেখি নাই, আপনারা ঠিক করছেন আপনার মামার বাড়ি। জি। তখন কি উনি কি মানে এটা বিয়া করবো বললে ওনার কি পেশারা এটা যায় একদম, মানে অন্যরকম ব্যথা বেদনা ওইটা স্ট্রোকের মতো হয়ে যায়, কম্বল চাপা দেয়, জ্বর উঠে, ডাক্তারানি স্যালাইন দিতে হয়, এই ধরনের অবস্থা। তখন ডিসেম্বরের 30 তারিখে ইলেকশন ছিল, 29 তারিখে ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন। তো 30 তারিখে বিয়ার ডেট হইলো। ডেট হওয়ার পরে আমার এই বর্তমান মার বোন বড়জনা এসে বুঝাই টুঝাই বললো যে তুই বিয়ার সাথে ঠিক করছিস, এটা লিয়ে এত ভেজাল করস কা, হোক সমস্যা কি, নিজেকে মধ্যে তো আত্মীয়ের ভিত্তি তো সব। তারপর বিয়াটা হইলো। কিছুদিন পরে ভাই খবর দিল বিদেশের থেকে যে আমি তো চলে আসতেছি। এর ভিতরে ভাই চাচাতো বোন, জ্যাঠাতো বোন, এরকম বাড়ির পাশে আর কি আমাদের নিজেদের মধ্যে ওদের সাথে কথাবার্তা আছে যে আমরা জানি না আগে। ওই বিয়ে করবে, সেই জন্য ভাই বোনের বিয়ে দিয়ে লাইন ক্লিয়ার করে। আচ্ছা, যাক, ভাই লাইন ক্লিয়ার করলো, করার পরে ভাই দেশে আসলো। ওই যে আমার নামে যে সম্পদটা, ওটা আমার দাদা আমার নামে রাখিয়া গেছে। আমার মা খালা 2 জন ছিল, ওই 2 জন দাদার 2 ছেলেরে বিয়ে করাইছে। বিয়ে করার পরে এক ছেলেরে ওই জায়গায় ঘর জামাইয়া দিছে। ওই যেটার সম্পদটা আমার নামে দাদাই দিছে, মার সম্পদটা খালার নামে দিয়েছে, ওখানে বদলি করছে। ওই জায়গাটা আমার নামে ছিল। তখন ভাই এসে বলে এখন আমার সম্পত্তি দাও। তা আমি বলছি দিমু, এখন তো সময় গিয়ে সামনে দিব, সমস্যা নাই। মা যখন দিয়ে গেছে আমার নামে, 3 ভাই ছিলাম, 1 ভাই তো মরিয়ে গেছে, এখন আমি এটা রাখে কি করবো? তো আমার বড় জেঠি বলতেছে যে তোর মারে আমরা প্রশ্ন করছিলাম যে তোর সন্তান 2টা, সামনের দিকে আর হইব, তুই যে বড় ছেলের নামে দিয়া যাস এই সম্পদটা, পরে তো বেজাল হইব। তখন নাকি মা বলছে যে আমার বড় ছেলে কেউ ঠকাবে না। সেই কথা যেন বড় জেঠি আমারে বলছে, বলার পরে আমি এটারে আর রাখলাম না, অর্ধেক সম্পদ ভাইয়ের নামে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভাই লাইন ক্লিয়ার হইলো। ভাই এখন বাবার কাছে বিয়ের প্রস্তাব দিল। তো বিয়ের যে প্রস্তাব দিয়েছে ওদের অবস্থা অত ভালো না। তখন ওরা দেশ বেশি আরেক গ্রামে গেছিল, ওখান থেকে ওই মেম্বার ওখানে নাড়া ছিল হিন্দু বাড়ি, ওরা জালিয়াতি কইরা এদেরকে এখানে ব্যাক ডেট দিয়া উচ্ছেদ করে দিছে। তারপরে দেশে আইসা নাই জায়গা, ওই পুকুর জায়গা কিছু অংশ ছিল, ওখানে একটা ঘর করি এখানে তারা থাকে। ওই জন্য বাবার আর কি আমি অনেক উন্নত জায়গায় যাব, এখানে কেন বিয়ে করবি, সেই জন্য এই অবস্থা ঝগড়াঝাটি। বাবায় লাড়কি লইয়া নিজের কপালে নিজে ভিড়ে দৌড়ানি দিতে যায়, কাজের বসে বিয়ে করছে। বিয়ে করার পরে এখন তো নিরুপায়, ওই জায়গায় তো যা আনছে সব খরচ টরচ কইরা সব শেষ। এখন তো বিদেশ যাইব, তো বিদেশ যে যাবি এখন টাকা টাকা তো নাই, তো টাকা নাই বিদেশ যাবি কি দিয়ে? এখন আর কি করবো? ভাই তখন ঢাকা আসছে আমার, তো আত্মীয় স্বজন, যার তো বোন, যার তো ভাই, বন্ধু বান্ধব যা আছে সবাই থেকে টাকা নিয়ে ধার কইরা আবার সৌদিতে পাঠাই। সৌদিতে পাঠানোর পরে সৌদিতে যাইয়া ঋণগুলি শোধ করলো, আর আমি ওইদিকে বাড়িতে বিয়ে করে খুব শান্তিতে নাই। এই জ্বালা সেই জ্বালা, এই যন্ত্রণা, মানে ঝামেলার কোনো শেষ নাই। তো আমার ফ্যামিলি বউর সাথে আমি ঢাকাতে যখন বোনের বিয়ে হইলো, আমার বিয়ে হইলো, এখন বেতন হচ্ছে 250। এখন আত্মীয়, আমার আত্মীয়, বোনের আত্মীয়, এরা আসে
আসি পাশাপাশি বসলে এদেরকে সমাদর করতে হবে না, মেহমান এইসব করতে করতে দুই দিকের আত্মীয় নতুন পরিচয়, এই আমার পকেটে যায় খালি 250 বেতন। তখন বাড়িতে গেছি, মা বলতেছে আগে টাকা দিতি, এখন তো আর টাকা দেস না, মানে এখন বহুত দোষ, এখন তো বহুত দোষ হয়ে গেল না যে টাকা দেয় না, আসলে তো টাকা এদিকে খরচ হয়ে যায়। আমি মেহমানদারি করে যাক বাড়িতে গেছি, যাওয়ার পরে ভাই ওই দিক দিয়ে লাইন কাইটে গেছে গা, ভাই আলাদা বাড়ি একটা কিনা আমার যে দেনাগুলি ছিল ওগুলি দিয়া সে সাইড কাটি চলে গেল বনিয়া। আমার সারা বাড়ির পাশে একটা বাড়ি বিক্রি হয়েছে, মানে ওরা বরিশাল চলে গেছে, ওই বাড়িটার অংশ সাইডানি কিনছে সে। তারপর ওরা ওদের সাথে যোগাযোগ নাই, তো সৌদি আরবের থেকে যখন আসে আমি ফ্যামিলি লইয়া অশান্তিতে আছি, এই জন্য ঢাকা নিয়ে আসছি। ঢাকা এসে এলিফেন্ট রোড 500 টাকা রুম ভাড়া, ওই চাকরিটা দিছি চাকরি সাইডা শিলের কাজ শিখছি, কিছু মশারি চাদর কভার এগুলি কাজ জানতাম, এই কাজ করি, বাসা ভাড়া দিই, সংসার চালাই। এর ভিতরে কিছুদিন পর বাবা আয়সা আবার আমার ওয়াইফকে নিয়ে গেছে গা। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওয়াইফ কি হইলো বাড়িতে গেছে, কিছুদিন পরে একদিন কি সকালবেলা ভোরবেলা উঠা বাবার বাড়ি চলে গেছে, কেউ না বইলা। আমার ওয়াইফ। কারণ কি এমনি এমনি চলে গেল? এমনি এমনি কি, তখন দেখলাম যে এর কি আলগা কি বান বোন মারছে আর কি, এরকম কিছু তদবির করে দেখলাম আর কি। যাইবো সিধা গেছে আরেক বাড়িতে, আত্মীয় আরেক বাড়ি যাই উঠছে, যখন গ্রামের নাম বলছে, ওই মহিলার বাপের বাড়ি ওই গ্রামে। আচ্ছা, অরিজিনালি বাবার নাম বাড়ি বলে নাই, আরেক বাড়ির নাম বলছে। যাইয়া দেখে যে যাইতে নিজের বাপের বাড়ি, ওখানে ঢুকছে, ওই মহিলা তার বাপের বাড়ি চলে গেছে পাশাপাশি। তারপর আব্বা আমারে খবর দিল, চলে গেলাম বাড়িতে, যাইয়া আব্বার সাথে দেখা যায় না, পলাইরিস। এটা তো একটা সমস্যা, একটা মহিলা মানুষ কোথায় চলে গেলে হারাই গেলে এটা তো একটা বিপদ সংকেত না। পরবর্তীতে কেস দিলে তোমার বাড়ি থেকে কই গেল আর হারাই গেছে, এই সমস্যা হইতেই পারে। তারপর যে কোনো ভাবে এক ভাই রয়েছে, আব্বার সাথে দেখা দিছে, আসে নাই। আমি ঢাকার থেকে যাইয়া নিয়ে আসছি, অনেক জোরপূর্বক, আসতেই চায় না, কিরে এই সমস্যা। পরে নিয়ে আসলাম বাড়িতে, অনেক জোর রিক্সায় উঠাইছি, অনেক কষ্ট। কেন গেল, কেন কারণ জানেন না? তখন জানি না, কোনো কারণে নেই। আচ্ছা, এখন পরবর্তীতে আমার পুকুর বাড়িতে গেছি, যাই একজন দিদি গনাইয়া দেখছি যে এর বান মারছে। আচ্ছা, যাক বান মারা কাটাই কুটে দিলাম, এটা সমস্যা শেষ হইল। মানে সংসারে কোনো রকমে মিল খায় না, আমি তো অর্থ নাই, দিতে পারি না, রুজি কম। বাচ্চা কাচ্চা হয়েছে তখন? না না। আচ্ছা, বিয়ে কয়েকদিন পরের ঘটনা এটা? এই 6 মাস 1 বছর এর ভিতরে। 1 বছর, ওকে। তারপর 6 মাস 1 বছর পর মনে করেন 30 ডিসেম্বর বিয়ে হইল, আপনার 86 জানুয়ারির 5 তারিখে ছেলের জন্ম হইল। জন্ম হওয়ার পরে আমি ছেলেটাকে নিয়ে, ছেলেটার সমস্যা কেউ দেখে না, এক চাষায়, এই মেঘ বৃষ্টি তখন কাদা রাস্তা, এই চাষায় কান্দ কইরা ওই এর মেয়ের বাড়ি এবং এর শ্বশুর বাড়ি বেগু বাড়ি ওইদিকে সব আত্মীয়র এক জায়গায়। তো চাষা সরল সোজা মানুষ, এই কান্দে কইরা আমার ওয়াইফ সহ বাচ্চা সহ আমার শ্বশুর বাড়িতে লই গেছে, ওখানে নিয়ে ডাক্তার দেখাইছে, অসুস্থ। এরপর আমার এক জায়গা ভাই ছিল ট্রাক ড্রাইভার, ওনার হয়েছে বুকে পানি জমছে, ওটা হোলি ফ্যামিলিতে অপারেশন করছে। অপারেশন করার পরে কিছুদিন পরে ডিক্লেয়ার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে। তো এই ক্যান্সার হয়েছে, এর ভিতরে আমি গেলাম বাড়িতে আবার 15 দিন পরে। যাওয়ার পরে 3-4 দিন থাইকা আমি আইসা পড়ছি। আসার পরে ওই ওয়াইফ নিয়ে বাচ্চা নিয়ে ঢাকাতে নিয়ে আসছি। আবার পলাশি ব্যারাক ছিল টিন সেট, ওখানে 500 টাকা দিয়ে ভাড়া নিছি। এখন বর্তমানে এগুলি 10,000 টাকা ভাড়া। তারপর থাকতে আসি সপ্তাহখানিক পরে জারতো ভাই বোনের বাসায় মোহাম্মদপুর, জারতো বোন আর এক জারতো বোনের বাসায় মোহাম্মদপুর রাখছে। আচ্ছা, ওখান থেকে ডিক্লেয়ার দিছে 15 দিন বাঁচবে হোলি ফ্যামিলির থেকে। 15 দিন আপনারা যা পারেন খাওয়াই টাওয়াই, 15 দিনের ভিতরে মৃত্যু হয়ে যাবে, ডিক্লেয়ার হয়ে গেছে ওনাকে। এরকম আপনার ওয়াইফ? না, আমার জারতো ভাই। আচ্ছা,
তো ওই পরে ওনারা যার তো ভাই বলতেছে যে খুব শক্তিশালী মানুষ, ড্রাইভার লোক আছিল, বড় ট্রাক চালাইতো, বলে আমারে বাড়িতে নিস না, আমি মরিয়া যাবো, বাড়িতে নিলে আমি মারা যাবো। তো ওইদিকে শাহজাহানপুর এক হোমিওপ্যাথিকের কন্ট্যাক্ট নিল, 6,000 টাকা নিবে, ওনারে সুস্থ করে দিবে। তো ওনারা তো ডিক্লেয়ার দিয়ে দিছে 15 দিনে বাঁচবে। আচ্ছা, হাসপাতালে ঠিক 15 দিনে মৃত্যু হয়ে গেল, মারা গেল। হ্যাঁ, কি যেন হন সম্পর্কে উনি? জানতো ভাই। আচ্ছা, আমি ওনার স্বাস্থ্য ভাই আর কি। তো উনি মারা যাওয়ার পরে তো এখন বাড়িতে আবার যাইতে হয়। 1 সপ্তাহ আগে আসলাম, আবার এই বাড়ি আসার সাথে আবার চলে গেলাম। তো মাটি দিয়ে আবার চলে আসলাম। এখন বাড়িতে থাকলে খুব অশান্তি, বাড়িতে রাখছিলাম। বাড়িতে ঘর করতে অনেক ঝামেলা, ঘরের জায়গা নাই, জায়গা থাকলেও নাই, এরকম অবস্থা আর কি। ফাঁসাফাঁসি আলাদা, চাপাচাপি ক্যারামের কারবার। তারপর কোনো রকম দোতলা একটা ঘর করি, পরে ওই দোতলা ঘর, দোতলা জায়গা থাকে। আমি এই অশান্তি দেখে ওয়াইফকে আবার ঢাকা নিয়ে আসি। এই কাজ করতেছি, সেলাই করতেছি, চলতেছে সংসার ভাড়া ভাড়া দিয়ে। ওই ভাই বিদেশ থেকে আইসা লাখিজ রাখছে নীলখাতের দোকানে, যারতো ভাই আমার বাসায় গেছে। তখন বাসার সাহেব হইল মানিকগঞ্জের সাব রেজিস্ট্রার অফিসার, ওনারা শিক্ষিত লোক। ওনারা বলে আপনার কেমন ভাই আসলো, লাখিজ লুকিজ কোথায় রাখলো, এটা তো কেরম হইলো? বলে না, এখন ওই দোকানে রাখছে, এখানে আনতে ঝামেলা, সমস্যা, এই জন্য বলছি আর কি বলবো। আর তারপর ভাই চলে গেল দেশে। আমি মনে বুঝাইতে পারি না, তখন বাইরের পথে ভাই চলে গেল, বাড়িতে যাই নাই। তারপরে এইভাবে দিন কাটতেছে, যাইতেছি, চলতেছি, আল্লাহ চালাইতেছে। এই ছেলেটা কিছুদিন 6 মাস 7 মাস পরে আমার হয়ে গেল এমন জন্ডিস, সিরিয়াস অবস্থা, চোখ টোক হলুদ হইয়া, খাওয়া দাওয়া লিভার ফাংশন খারাপ হইয়া জন্ডিসে। এই দেশে ডাবের পানি, যত পাতা লতার পানি আছে, তিতা রস মরসগুলি খাইয়া যাক আল্লাহ সুস্থ করছেন। নিয়ে আসলাম ঢাকা, ওয়াইফেরে লইয়া থাকতেছি, কাজ করতেছি, চলতেছে। তারপর একজনে 89 সালে নীলখাত যে দোকানে চাকরি করছি আগে, পাশের দোকানটায়, উনি ভাড়া দিবে হক সব। উনি 5,000 টাকা ভাড়া নিল, তখনকার দিনে খুব সস্তা আর কি। 5,000 টাকা ভাড়া, 50,000 টাকা উনি আমারে চালানোর জন্য দিয়েছে। আর উল্টা এটা একটা রহমত, কেউ দেয় না, আর উল্টা অ্যাডভান্স নেয়। তারপর দোকান চলতেছে এমন অবস্থায় 90 এতে আমার চালান পুঁজি যা ছিল সব খেয়ে গোল হয়ে গেছে। মানে বাসা ভাড়া, খাওয়া, 2-3 জন লোক। ওই ভাই আমার বর্তমান যে ভাই, একটা বাইরে এখানে আনছিলাম আমার পাশে। পরে চালান পুঁজি শেষ, বাড়িতে গেলাম, জমিন বিক্রি করবো। ওই 5 জায়গা কিছু ছিল ছাড়া, বাড়িতে 16 ডিসিম জায়গা, 13 ডিসিম জায়গা বিক্রি করছি, 43,000 টাকা মাত্র। বিক্রি করার পরে আইসা দোকানে আবার কিছু মাল উঠাইলাম। উঠানোর পর দেখতেছি হিসাব কইরা এইভাবে সম্ভব না, লস খাই যেতেছি। খালি 5,000 ভাড়া, এদের বেতন দিয়া নিজের সংসার খরচ। সকালবেলা দেয় কারফু 10টায়, দোকান খুলি আসি 8টায়। বর্তমানে তো দোকান 10টার পরে খোলে, তখন 8টায় আমি যুদ্ধ করছি আইসা। এভাবে চলে না। একদিন নীলক্ষেতের তখন পলাশি যাইতে বিডিআর দৌড়াইতে আছে পিটানি, দৌড় দিয়া পলাশি বাজারের ভিত্তি যাই, কোয়ার্টারে ঢুকছি দৌড় খাইয়া। তারপর মালিকের বললাম যে ভাই আমার তো এখন যে অবস্থা, আমি তো আর চলে না, জমিন মিরকি না চালাইছি, এখন সম্ভব না, আপনার দোকানটা আপনি নিয়ে যান। তো 50,000 টাকার মাল ওনাকে বুঝাই দিয়া, ওনার ভাগিনে নিছে, ওনার টাকা 50,000 তো চালান দিছে, ওটা তো বুঝাই দিতে হবে আমি। তারপরে 1 মাসের ভাড়া দিলাম না, ওনারে মানিয়ে নিছে উনি, অনেক লস খাই গেছি। তারপর করলাম কি, সিলাইয়ের কাজ করতেছি, আবার সেই সিলাইয়ের কাজে চলে গেছি। মশারি সেলাই, চাদর সেলাই, কভার সেলাই, এগুলি কইরা সংসার চালাইতেছি। এখন বড় ছেলের বয়স এখন বর্তমানে হয়ে গেছে প্রায় 5 বছর। কত সালের গল্প এটা? এটা ধরেন 5 থেকে 90, 90 সালের। তারপর আমার ছোট ছেলে তখন ফেটে, 90 নভেম্বরের 14 তারিখে জন্ম। ওকে। তারপর এর ভিতরে লস খাওয়ার পরে এক লোক মুরব্বী পলাশির বলতেছে, পরিচিত, যে কিছু আলু কিনো, লাভ হবে। আমি বলি আল্লাহ, মুরব্বী কইছে দেখি কি হয়। যখন ছাড়ি যায়, যখন যাইতে থাকে, তখন যাইতেই থাকে।
21,000 টাকার আলু কিনলাম, আলুর বাজার কিনছি 110 টাকায়। এটা কমতে কমতে এমন অবস্থা হয়েছে, তখন খালেদা হইলো পাওয়ারে আসছে নতুন করে, এখন 91-তে বিএনপিকে পাওয়ারে আসছে আর কি। তারপর আলুটা এমন অবস্থা হয়েছে, দাম কমতে কমতে 60 টাকা চলে যাইছে। ওই রাখছি যে বলছে, যিনি মুরব্বী বলছিলেন, ওনার মেয়ের বাড়িতে রাখছি, জামাই সহ কিনে দিছে। এখন তো আলু নষ্ট হয়ে যেতেছে, বলে ভাই আলু তো নষ্ট হয়ে যেতেছে, এখন বিক্রি করতে বলি যত দামে হয়। তো 110 উঠছে, কিন্তু আলু নষ্ট হইয়া পাইছি কত 5,500। আচ্ছা, আর সব শেষ, 16,000 লস। 5,500 দিছে উনি। আবার পরের দিন এসে বলে ভাই পার্টি মানে না, আর 500 ফেরত দিতে হইব। আমি বলি না, আমার তো সবে শেষ, আর 500তে কি হইব। আর যাক, দিয়ে দিলাম 500, উনি চলে গেল। আমি তো এখন নিরুপায়, এইদিকেও খাইলাম ধরা, এদিকেও যে টাকা ছিল এদিকেও শেষ। এর ভিতরে নীলক্ষেত শাসাবাড়ির মসজিদের মুয়াজ্জিন সাহেব আইসা বলে কি যে ভাই নীলক্ষেত মাইকের স্ট্যান্ডটা চুরি হয়ে গেছে শাসাবাড়ি মসজিদের। তো স্ট্যান্ড চুরি হয়েছে, এতগুলি দোকানদার, এত মানুষ, কেউর কাছে 10 টাকা করে পাও না, উঠাইতে পারো না। কয় ভাই কেউ কিছু বলে না, তো কি করতে হইব? দাম কত? কয় 1600। আমি গেলাম, আমি মরে গেছি, আমার মরার কাছে নিয়ে আইছে, 1600 টাকা লাগবো। যাক, সকালবেলা আইসো। তো সকালবেলা বিসমিল্লাহ করে 1600 টাকা দিয়ে দিলাম ওনারে, আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। মসজিদের মাইক আজান শুনে না। তারপর কিছুদিন পর পাসপোর্ট করলাম আমি। পাসপোর্ট করার পরে তখন 600 টাকা দিয়ে পাসপোর্টটা করলাম। এর ভিতরে কিছুদিন পরে সৌদি আসলো নীলক্ষেত, দোকানে শিলের কাজের লোক নেব, সোফা সেট। তো ওই সৌদি দেখলো, আমারে বললো যে তুই তো বয়স বেশি, তখন আচ্ছা ইন্টারভিউ নিব। বনানী বাজার হক ওভারসিজ, ওখানে শিলের ট্রেনিং দিতেছে আমাকে, গার্মেন্টসের মেশিনে। ট্রেনিং দেওয়ার পরে দেখছে ওনারা যাইয়া সৌদিরা সিলাইতে পারি, ঠিক আছে। যাওয়ার পরে সিলাইতেছি। ট্রেনিংটা নিল, এরপরে পাসপোর্ট নিল, নিয়ে মেডিকেল করলো। 1 সপ্তাহের ভিতরে যাইতে হবে, কিন্তু টাকা কোথায়? টাকা তো নাই। তো ধরলাম যার তো বাইরে বন্ধু ছিল, এক বন্ধু দিল 8,000, যার তবে একজন দিল 8,000। যাটা শ্বশুর ছিল ওয়াইস গার্ড, আড়ত চালাইতো, ওনার নিজের আড়ত ছিল, উনি দিল 16,000। কত সালের গল্প? 91-তে। 91। জি। দেশের বাইরে যাবেন, দেশের টাকা জোগাড় করতেছেন? জি। তারপর যাক, ফ্লাইট হলো মঙ্গলবার, চলে গেলাম ধার কইরা সব। এই 50,000-এর ধার, কিন্তু আমি ঋণ মোট 80,000, আরো বেশি ঋণ আছি আর কি। এই 50,000 যাইতে লাগছে, টোটালে ঋণ হয়ে গেছি এই সব কিছু মিলে 80,000। যাক, মঙ্গলবারে ফ্লাইট হয়েছে, সৌদি আরব নামছি, যাইয়া কাজ করতেছি। আর এক মঙ্গলবার একটা কাজ করতে গিয়া ওই ফর্ম কাটতে গেছি করার দিয়া, ওই লোকের কপিলের লোক লাগবো 10 হইতে 12 জন, উনি নিয়ে গেছে 40 জন। এখন খালি ছাড়াই করতেছে। নীলক্ষেতের একজন অরিজিনাল কারিগর, সোফাসেট সিলাই করার, সেই কারিগরটার আগের দিন 2 জন লোকেরা পাঠাই দিল যে আমরা বলি কই গেছে, অন্য জায়গায় কিলিং করতে পাঠাইছে। পরের দিন খবর পাইছি যে বাংলাদেশে পাঠাই দিছে। এর পরের দিন আমার এই দুর্ঘটনা, আমারে নিয়ে ধাক্কা কটা দিল, দিয়া বসাই রাখি। সৌদির মেন কপিল যে, ওনার ভাই পাসপোর্ট নিছে, পাসপোর্ট নিয়ে মাগরিবে নামাজ পড়লাম। মাগরিব নামাজ পড়ার পরে ওনার সাইডে 2টা মোট আছে, মিশরি ফালে দুধ দোয়া বাড়িত করে, স্টিলের বাড়িত করে একবারে দুধ দিল সৌদির হাতে। সৌদি একটু খাইয়া পুরাটা আমার হাতে দিছে। দেওয়ার পরে আমার কান্না, আমি যে কি করবো, আমার সকালে রাত্রে ফ্লাইট করে পাঠাই দিবে, আমি 80,000 টাকা ঋণ, আমার কোনো উপায় আছে এখন? আল্লাহর কাছে কান্না করতে এমন অবস্থা হয়েছে। ওনার নাম দুধগুলি তখন হাতে দিল, তখন সৌদিরা তো দুধটা না খাইলে মাইন্ড করবে। বিসমিল্লাহ পড়ে, কাঁচা দুধ গন্ধ নাকি, বিসমিল্লাহ পড়ে টান দিলাম, দেখি কোনো গন্ধ নাই, ওটার দুধ গন্ধ নাই, পুরাটাই খাইলাম। আগের দিন দিনের 12টায় ভাত খাইছি, এখন সব মাগরিব হয়েছে। আমার যে কটা টাকা ছিল, 25টা রিয়েল ছিল, জামা কাপড় যা ছিল সব ঘরে ব্যাগে, আমার তো আটক। এখানে বসায় রাখছে, রাত্রে ফ্লাইট করে দিবে।
তারপর আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহর রহমত আইসে করতে গিয়া একটা ছেলে এসে বললো কি ওই ছেলেটা কই থেকে যে আসলো, আল্লাহ রহমতে পাঠাইছে কি ফেরেশতা পাঠাইছে নাকি আল্লাহ আমাদের জানে, আমাদের লগের লোক না। মিশরীরা এসে বলে যে মস্তুদা মানে গোডাউন কোথায়, যে করস করে দেন ওই দিক থেকে এদিকে গেছে। আমি যে বিসমিল্লাহ বলে টান দিয়ে দিই, লক খোলা দরজা, মেইন গেট খুললে দেখলাম যে আল্লাহ রহমত হয়েছে। আমি তো এখন আর কোথায় যাব, সামনে যাই একটা মাঠ, মাঠের পর একটা রাস্তা, রাস্তার পরে নিচে দিয়ে আর একটা রাস্তা নতুন করতেছে, রাস্তাটা মক্কার দিকে এরিয়াদের থেকে। এরপর নিচে আমাদের খালের মতো একটা খাল, শুকনা খালটা পার হয়ে ওই পারে চলে গেলাম। ওই পারে না যাইলে দুইটা গাড়ি দিয়ে আমার বিছড়িছে, দুই দিকে রোড আছে, দোনো দিকে দুইটা গাড়ি দিয়ে বিছড়িছে। আল্লাহর হুকুম আমার ওই পারে আল্লাহ পার করে দিস। এই সারা রাত্রে বিছড়িতেছি, বাঙালি ভাই পাই না। যত পেট্রোল পাম্পে জিজ্ঞেস করি, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাঙালি কোনো ভাই পাইতেছি না, আমার দুঃখ। পরে এক জায়গায় মসজিদের জায়গাটা, উজু করেন না জায়গাটা, টয়লেট সহ এখানে খোলা থাকে, তো রাস্তায় পয়সা রইলাম অজুর জায়গাটা। দেখি রাত্রে 8টার দিকে একটা গাড়ি ব্রেক করলো। আমি যদি এখানে বসে রয়েছি, যদি সৌদি হয় দেখলে তো বিপদ হয়ে যাব, কইব সোর আলী বাবা কইব। তারপর টয়লেট একটা ঢুকে গেলাম, ওনার পেশাব পায়খানা সারি উনি চলে গেল, আমি বাইরে এলাম, আবার একজন আইলো, আবার টয়লেট একটা ঢুকলাম। এভাবে 3:30টার সময় আজান দিল, ফজরের আজান। নামাজ পড়ি বাইরেছি, ভাই সাইড বাঙালি পাইছি, পাওয়ার পর সালাম দিয়ে খাড়াইলাম, ভাই কয় এই এলাকা তো বাঙালি নেই, আপনি করতে গাইলেন। কইলাম যে ভাই আমি তো এই অবস্থায় বিপদে পড়ছি, এখন আমারে একটা কিছু করেন আপনারা, একটা রাস্তা দেখেন কোথায় যেতে হইব। অনেক বাঙালি আমাদের ফেনী বাড়ি, ওনারা 11 জন, 11 জনের একজন হইলো, ওনার হইলো সব উল্টা। এক ভাই আছে বাংলাদেশে কি বাদ নাইনি, ফাটাই দিচ্ছে যে চলিয়ে না যাইবেন। আরে ভাই যন্ত্রণাটা তো আমার, আমি যে কি অবস্থা আছি এখন, আমারে বাংলাদেশে যাই উঠলে মানুষে বলবে কি সুন্দরী বউ পালাই থাকতে পারে না, এর লেগে বাংলাদেশে চলে আইছে। আসলে তো কি ঘটনাটা কি, তো ওই হাজীগঞ্জের এক লোক ভাই বললো যে ভাই আমার 11 জনের একজন, এই লোকটার সাথে কেউ সাথে রুমের ভিতরে বনে না, সব এরকম উল্টা। তো আমরা ভাই মাদ্রাসা ডিউটি করি, তো আমাদের ঘরে নেওয়া যাবে না, আপনি ওই যে একজন লোক গাড়ি দই, ওনার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, তো ওনার সাথে যোগাযোগ করলাম, যাই সালাম দিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বললাম যে ভাই আমার এই অবস্থা, আমি তো এখন কোথায় যাব, কি করব। বলে এখন তো 6টা বাজে, আমি 9টার সময় আসবো, আপনি ওই সাইডে মসজিদের পাশে বসে থাকেন, পাকিস্তানিরা সাইডে বিল্ডিংয়ে কাজ করতে আইব, যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে আমার সাদিক আছে মসজিদে, আমি এর লেগে বসে দিছি। আমি 9টা বাজে আসবো, এই সারা রাত্রে উপাস, ওই যে দিনের 12টায় খাইছি, এখন খাই কি বেসিং এর পানি, এছাড়া উপায় নেই কোনো কিছু, খাবার নাই, ও পকেটে কোনো পয়সাও নেই। তারপর উনি বলছে রুটি চলে আসছে। বহু কষ্টের এই প্রবাস জীবন, বহু কষ্টের। এটা কেবল শুরু, সামনের দিকে আরো গেলে বুঝতে পারবেন আপনারা কি হয়েছে। হ্যাঁ, তারপর অনেক সময় ভুলি যাই, বলেন, সমস্যা নাই। হ্যাঁ, রুটিটা একটু খাইলাম, খাইয়ে একটু বেসিং আছে, একটু ওই মসজিদের পাশে বেসিং রেখে একটু পানি খেলাম। তো উনি 9টা বাজে আসলো, আসার পরে ওনার ভাত পাকায় রাখছিল সকালবেলা, ডিম বুনা করে, ওই ভাত খাওয়াইলো উনি, এই কিসমতে ভাত জুটলো। তারপর তোলার পরে উনি বলে আমি তো এখানে মসজিদে ডিউটি করি ভাই, আমার 200 টাকা বেতন, আমি গাড়ি দুই পানি গাছে গুছে পানি দিয়ে আমার কোনো রকম রিজিক জোগাড় করি, বেতন দেয় না ওই দেশে হইলো 200 টাকা, এটাও বেতন দেয় না, কোম্পানির আন্ডারে এগুলি কন্ট্যাক্ট থাকে। তো বললাম যে ভাই আমারে একটা কিছু করে, আমি আচ্ছা ঠিক আছে আপনারা একজন লোকের কাছে নিয়ে যাবো। তো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ডিপার্টমেন্টাল স্টোর, ওনারা ল্যাব তোষক বালিশ ইত্যাদি কাপড় চোপড় সব কিছু বিক্রি করে, ওনারা খুব ভালো মানুষ। আমারে নিয়ে পৌঁছাই দেওয়ার বলে যে জায়গা চিনবেন নি, আমি বলে জায়গা চিনলে কি হইব, আমার তো মায়েরা অবস্থা খারাপ করবো এবং দেশে পাঠিয়ে দিব, আমি বর্তমানে 80,000 টাকা ঋণ, আমি দেশে যেয়ে কি করবো ভাই। তারপর কয়েছে ঠিক আছে 12টা বাজলে বাসায় যাবো। তারপর
ওনারা অনেক জায়গায় কল দিল, হারা বাতা বাংলা মার্কেট যত ছিল ওখানে কল দিয়ে কোথাও পাইল না। ওই টাইমটা বন্ধ থাকে দোকানে রিসিভার, তখন রিসিভার নম্বরে কল দিছে। দোকানটা সবসময় ওই 12টার থেকে আসর পর্যন্ত ওদের রেস্ট টাইম থাকে শহর এলাকায়। পাইল না, বলে যাক পাইলাম না, আপনারা ভাত খান, ভাত খাওয়ার পরে আপনারা নিয়ে যাবো। তো নিয়ে যাবো, পথে ট্যাক্সিতে উঠবো আমরা 3 জন, আমি আপনি একজন, 4 জন। যদি পুলিশে চেক করে তাহলে বলবেন, আমরা বলবো যে আমাকে লোক না, ওদেরকে আটকাইবো। আমার তো আকামা নাই, আইডি নাই, কিচ্ছু নাই, সব শেষ। তারপর গেছি, আল্লাহ রহমতে পথে আর কোনো চেক হয় নাই। ওনাদের পকেট থেকে 12 রিয়াল ভাড়া দিল, দিয়া বাংলা মার্কেট যাইয়া এক দোকানে, ওনারা সদাই করে যে আমাদের সোনাপুর বাড়ি মাছ দিয়ে আল্লাহ রাখা দোকানটার নাম, ডিপার্টমেন্টের সব কিছু তরকারি মাছ গোস সব কিছু বিক্রি করে, এগুলি সবজি টবজি সব সহ, চাউল ডাউল ইত্যাদি এই দোকানে বিক্রি করে। তো বলে, ভাই আপনাদের দেশের লোক বিপদে পড়ছে, ওনারা রাখেন। তারপর থাকলাম, থাকার পরে কয় দেখেন কিছুক্ষণ পরে দেশি লোক পাইবেন, অপেক্ষা করেন। তো কিছুক্ষণ 10-15 মিনিট পরে আমার ওই যে আমার ভাই যে বিয়ে করছে চাচাতো ভাই, এই বোনের চাচাতো ভাই কয়, কি ভাই আপনি দোকান ছাড়িয়ে চলে এলেন? আমি বলি, ভাই দোকান ছাড়িয়ে চলে এসেছি, নসিবে লই আইসি যদি আর। তারপরও নসিবে থাকতে দিল না। এক মঙ্গলবারে আইসি, আরেক মঙ্গলবারে বাংলাদেশে ভাড়াই দেয়। এখন তো আল্লাহ পথ দেখে যে ভাগি চলে আইসি। এই অবস্থার ভিতরে কই আমার ভাই আছে, হ্যাঁ খবর দে। ভাইয়ের সাথে সংযোগ নাই, তারপরও বাইরে খবর দিলাম। নিজের আপন ভাই যে ওই যে বিদেশ দিয়েছিলাম যে 2বার করিয়া, সেই ভাই সৌদিতে ন্যাশনাল গার্ড কোম্পানি ইয়েতে মেডিকেলে সার্ভিস ছিল আর কি। তো ভাই আসছে, আইসা 1 শার্ট 1 প্যান্ট, আর কিছু নাই। শার্ট প্যান্ট লুঙ্গি গেঞ্জি ব্রাশ এগুলি কিনে দিয়ে বলে যে আমি তো এখানে নিতে পারবো না, আপনার কাগজপত্র নাই। ওখানে ঢুকতে আকামা রাখবো, মেহমান গেলে আবার আসার সময় আকামা দিয়ে দেয় মেহমান, এই সিস্টেম নেওয়া যাবে না। তো এখন হইলো কি, দোকানদারে বলে সকালবেলা উঠি পেঁয়াজের গাড়ি, টমেটোর গাড়ি, আলুর গাড়ি এগুলি আসে, মাল নামাই আর ওনাকে বেচা কিনি করি, তারপর ভাত খাই, এই পর্যন্ত চাকরি, বেতন নাই। তারপর ওখানে চাকরি করি। 12 দিন পরে একজন লোকে বলছে ফাঁক করবো নি, ফাঁক করতে পারবানি। তারপর ফাঁক করার অনুমতি পাইলাম। আমি বলি, ভাই ফাঁক তো জীবনে করি নাই, ওখানে কাজ করে দেখি কি হয়। তো কাজ করতে গেছি, ওনাকে ডিস্টার্ব হয়ে গেছে। প্রথম অবস্থায় হলুদ মরিচ বেশি পড়ি, ফাঁক খারাপ হয়েছে একটু, 10-12 জন স্টাফ। তো মালিকে বলে এটা যে ওনারা দিয়ে চলবো, উনি যখন ফাঁকাইতে গেছে আস্তে আস্তে ভালো হইব। যাক, ও দেশি লোক একজন ছিল, পান বেচত রাস্তায়, উনি একটু সহযোগিতা করছে। আরো ওই ফেনীর একজন লোক ছিল, জয়নাল ভাই ভাষার দোকান, উনিও দেখাই দিছে একটু। দেখার পরে আস্তে 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 লাইন হয়েছে। লাইন হওয়ার পরে চলতেছে, বেতন দেয় 500। কিছুদিন পরে 100 বাড়াইলো, আবার কিছুদিন পরে বলতেছে যে 500 দিব, বেশি দিব না। তখন কাজ দিলাম শাড়ি। তো মালিক বলে যে, ভাই তুমি বিপদের সময় আমার কাছে আইছো, এখন আমারও সমস্যা, বেচা কিনি কম, 500 দিব, কাজটা করে পরে বাড়াই দিব। তো কাজ করতেছি, উনি একটা বিল্ডিং করতেছে, ইয়ে করবো, হোটেল দিব। তো পাশের বিল্ডিং এ একটা ম্যাচ দিল, 11 জন আর 5 জন এক্সট্রা লোক, 16-17 জন লইয়া ম্যাচটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে মোটামুটি আল্লাহ দিলাম, মানে ভাগ ভালো হইতেছে। ওই 5 জন লোক হইলো কাপড়ের দোকানের স্টাফেরা, এখানে এদের সাথে ম্যাচে খায়। তারপর স্টার্ট করার পরে ম্যাচে লোক ঢুকতে 120 জন হয়ে গেছে। পাশে যে হোটেল ছিল আলামিন হোটেল, ওনার হোটেল বন্ধ হয়ে যাইতেছে। তারপর ম্যাচে একদিন ওই সরকারি বল দিয়া বলে আর কি দেশে আইসা চাপ দিল। চাপ দেওয়ার পরে হান্ডি পাতিল সব লই গেল। আমি বললাম যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না, কোন সময় ধরে লই যায়, চাকরিটা আর করলাম না, এটা ছাড়ি দিলাম। তারপরে করলাম কি, ওই ম্যাচে যে 5 জন লোক ছিল কাপড়ের দোকানদার, ওনারা বলে আমাদের সাথে ভাগ করবেন, খাইবেন, 250 বেতন দিব, আর আপনি অন্য ব্যবসা করবেন, যা পারেন বেচা কিনি করবেন। তো ওনাদের 5 জনের বিক্রি করি, কাপড়ের দোকানের খানা বানাই, আমি নিজে খাই, 250 বেতন দেয়, আর পানের ডালা নিয়ে রাস্তায় পান বিক্রি করি। এর ভিতরে একদিন
ভিড়, ওই সময়টা ভিড় থাকতো শুক্রবার। পুলিশ একজন এসা সিভিল হাত ধরে ফেলাইল, বলে আল্লাহ, ধরে আবার ছাড়ি আরেকজনকে ধরছে, আর আমি পিছির দিকে চলে গেছি। যাক রে ফেলে আমার আল্লাহ রক্ষা করলো, সবকিছুর মালিকে তো আল্লাহ রক্ষা করছে আল্লাহ। তারপর কিছুদিন পর ওই মালিকে আবার হোটেলটা চালু করলো। চালু করার আগে ওই চাকরি অবস্থায় মুড়ি বেচলাম। মালিকে বলে আমার মুড়ি বাড়ো, তো তেলের উপরে মুড়ি ভাজার সিস্টেম হইতেছে। মুড়ি ভাজা দিছি, উনি 500 রিয়াল দিল মুড়ি ভাজায়। মুড়ি ভাজার সময় ভাই এমন একটা অ্যাক্সিডেন্ট হইলো, একদিন গরম তেল, এক কড়াই তেল একবারে 2 ফায়ের উপরে, সিরিয়াস অবস্থা। তখন সাইডে একটা লোক ছিল, বলে যে চিকুন লবণ কই আছে দেন। চিকুন লবণ মাইরা দিছে ভাই, একটা ঠোয়া ফুটে নাই। কিন্তু এটা যদি ডিম আর অন্য কিছু মারতাম তাহলে ঠোস ফুটা, এটা খাল উইটা এটারে কাটনে লাগলো লাস্টে, এই অবস্থা হয়ে যেত। আল্লাহ কইতন তারে জানাইছে বিদ্যাটা, এর সাথে সাথে চিকুন লবণ মাইরা দিছে 1 ডিব্বা, 1 কেজি এলা 1 ডিব্বা মাইরা দিছে, মানে তেল পড়া জায়গাতে। হ্যাঁ, মারার পরে একটা ঠোসও ফুটে নাই, একটা দাগও হয় নাই, আল্লাহ রহম করছে। এর ভিতরে হোটেল স্টার্ট দিল, হোটেলে চলে গেলাম। মালিকে বলে আমার কাম করতে হইব হোটেলে। আমি বলি আমার কামা নাই, সকালবেলা তো শেখ আসবো, কয় সেটা আমরা দেখবো। তো দেখবে, তো হোটেলে বাসে রাখলো, আমরা হেল্পার হিসাবে আছি 2 জন। এখানে লোক লাগে 5 জন, এখানে লোক লেছে 2 জন। বাসে কিছু বলে না। 10 দিন কাম করার বলে সকালবেলা 8টার সময় যদি সব রেডি না থাকে তাহলে হোটেল বন্ধ থাকবো। মালিকে কয়ে তো রাজনীতি করবো, স্টাফ লেগে রাজনীতি করবো, আমার হোটেলে বন্ধ করে দিবে। বলল সকালবেলা 6টা আবার যা আসমো, তোমরা 2 জনে কাম করবা, বাউসিটা ছুটি দিয়ে এলাম। তো ঠিক আছে 6টা বাজে আসি, বাউসি আইসে 6টায়, বলে ভাই ফারুক ভাই আপনার ছুটি এসে, মানে ওনার বিদায়তে করছেন, আর লোক তো লইবেন না, লইয়া আমাকে 2 জন দিদি সব কাটাকাটি রান্ধা, হোটেলে খুব জমজমাট চলতেছে। পরে 1 মাস এই অবস্থা ভাই, একজনের জ্বর উঠে গেছে, আমি তো চৌকে কিছু দেখি না, ঘুমাইতে দেয় না, এই কাটাকাটি আর রান্দা, রাতে 3টা পর্যন্ত হোটেল খোলাই থাকে। পরে ভাই বললাম 1 মাস পরে, ভাই আপনার হয়তো বাউ ছিল, নাহলে হেল্পার দেন, 2টা একটা করেন, সমস্যা নেই। তো উনি বাউসি একজন নিল, অনেক দামি জাগাতন, হারা সুন্দরবন হোটেলের নাসির ভাই। কতদিন ছিলেন আপনি ওখানে সৌদি আরবে? সৌদি আরব 25 বছর ছিল। 25 বছরের মধ্যে কয়বার আসছেন দেশে? 25 বছরের ভিতরে 5-6 বার আসছি। এই 2 বছর 2.5 মাসের সময় ধরা পড়ে গেছি। কি করছেন এই 25 বছর সৌদি আরবে থেকে? দেশে কি করছেন? দেশে করছি বলতে বিল্ডিং করছি। বিল্ডিং বলতে? বাড়িতে একটা বিল্ডিং হয়েছে। আচ্ছা। ছেলেরে সিঙ্গাপুর পাঠাইছি। আর স্ত্রীর নামে একটা দোকান লইছে। আচ্ছা। 13.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা। তো ছেলে সিঙ্গাপুর পাঠানোর 5 বছর পরে ছেলে বলছে যে দেশে আসবো, বিয়া করবো। আমি বলছি তোমার বিয়ার বয়স হয়েছে, 30-31 বছর বয়স হয়ে গেছে, দেশে আসো। তা আমিও দেশে আসবো। তা আমি দেশে আসবো, আমি ছুটি লাগাইতে গেছি, বলতেছে যে তুমি তো ফাঁকের কাজ, লোক আরেকজন দাও। তো লোক আরেকজন দিছি, জোগাড় করতে গেছি, ম্যানেজার ধরে বলে ঠিক আছে লোক ঠিক হয়েছে, 1 সপ্তাহ পরে ট্রেনিং দেওয়া, আগে ওই লোকের ট্রেনিং দেওয়া। আসলে কিন্তু রিজিকিউটি যেতেছে 16 সালে ডিসেম্বরের লাস্টে। ছেলে বলতেছে আব্বা আমার যাও একবারে ভাড়া দিতে আছে। আমি বলি দেখ দেখ কি হয়। তো ছেলেটা রিজিক রয়েছে, আমারটা গেছি 15 দিন পরে, বলে হয়তো একবার যাও, নাহলে কবিল ধরো। তো 6 বছর হয়ে গেছে, এখন কবিল ধরে কি করবো? ওই বলতেছে আরো 2টা বছর থেকে আসো, বিল্ডিং করে দেন, এটা হয়ে গেছে, এটি সমস্যা। আমি বলি আমার দ্বারা সম্ভব না, আমার ফুলি এরকম মোটা হয়ে যেত। 40-50 জনের খানা বানাইতাম 2 বেলা। এইভাবে চলছে। দাম তো মনে করেন টাকা পয়সা রুজিয়েছে, দাম 4 তলার উপরে মাল উঠাইতাম, মাথাত করে সিঁড়ি দিয়ে অনেক সময় লিফটে উঠাইতাম, মালিকে নিষিদ্ধ। তারপরে এই দোকানদারি করতাম আর কি, 4 তলায় ভাগ করার ভিতরেও দোকানদারি করতাম ঘুমাইরা। এই অবস্থার ভিতরে টাকাটা রুজি হয়েছে, ওখানে আল্লাহ দিয়েছিল। রিয়াদে মায়ের মুড়ি খাইয়া মানুষের নিয়ে অসহায় করে দিয়েছিল, ধার দিতাম, বিপদের কথা করে রিয়াদে ধার দিতাম। শালার জন্য 20 লাখ টাকা দিছি, মানে 4,000 রিয়াল, বর্তমানে 90,000 টাকা। হোমনাতে এক লোক মহসিন নাম, উনি এটা মাইরা দিছে। কয়েকবার গেছি, বলে দিবি, খালি বলতে দিবি, এই দিবি দিবি বলতেছে। এভাবে অনেক লোক আমার টাকা মারে দিছে। যাক, দেশে আসলাম, ছেলে এয়ারপোর্টে আসছে, বলছি একই সঙ্গে নামবো, একই গাড়িতে বাড়িতে যাবো।
তো দেশের থেকে গাড়ি রিজার্ভ করে আইছে। 16 তারিখ ফ্লাইট করছি ডিসেম্বরের। ছেলেও সিঙ্গাপুর তো আইছে, আমিও রিয়াদতন এয়ারপোর্ট নামছি। 1 ঘন্টা 2 ঘন্টা আমি নামার কথা পরে, ছেলে নামার কথা আগে। কিন্তু ছেলের ওই আকাশে বৃষ্টির কারণে বিমান নিয়ে আসি, ট্যাঙ্ক নামাই ল্যান্ড করি, আবার ঘুরে 2 ঘন্টা লেট করিয়া। তো 2 ঘন্টা পরে আইসে ঢাকায়। তো একসঙ্গে উঠলাম, গাড়িতে গেলাম। যাওয়ার পরে ছেলের বিয়ে ঠিক করতেছে মা বাবা, আমি দেখতেছি কি করে। তো 2 ভাই, ছেলে তো 2 জন, দোনোজন যায়, তার মা যায়, খালা যায়, বিয়ে ঠিক করে। 12 জায়গায় গেছে, 12,000 খরচ, পছন্দ হয় না। যাক, লাস্টে এক জায়গা পছন্দ হয়েছে, আমি যাইনি। ছেলে বিয়ে করবে, ছেলেই দেখুক, তার মা দেখুক। তো বিয়ে ঠিক হয়েছে। ওনারা বলতেছে যে ঘটক বলতেছে আপনাদের যে পরিবেশ, বিল্ডিং হাইওয়ে, আপনারা যে জায়গাতে গেছেন আপনাদের লোক বলবো না। ছেলে কয়টি বিয়ে করবো। আমি গেছি, যাইয়া বললাম যে ভাই ছেলে চাইতেছে এটা, আমার অর্থের দরকার নেই। আমি সৌদি আরবে নিয়ত করছি যে কোনো অর্থ নিয়ে ছেলেদেরকে বিয়ে করাবো না, অর্থের প্রয়োজন নেই আমার, কোনো কিছুই নিব না, দরকার নেই। আল্লাহ আমার অনেক কিছু দিছে। তারপর বিয়েটা ঠিক হইলো। আমার কাছে 5 লক্ষ টাকা ছিল। এই ছেলের বিয়ের পিছনে 2 লক্ষ টাকা আমার শেষ হয়ে গেল। এর ভিতরে ছোট ছেলে বড় ছেলে চলে গেল, ছুটিতে আসছিল 2 মাস। দুইজনই চলে গেল সিঙ্গাপুর ছুটিতে আসছিল, চলে গেছে। দুইজনই? একজন আরেকজন ছিল ছোট, ওরে কত বলছি সৌদি আরব থাকতে যে বিয়ের ফাইনাল পরীক্ষাটা দিয়ে এলো, বলে সার্টিফিকেট একটা বানাই দেবো। সার্টিফিকেট কি বাজারে পাওয়া যায়? সার্টিফিকেট কি এত সহজ? ওনারা রং তামাশা, টেলিভিশন ডিশ লই, চ্যানেল লই, সিডি লই, রং তামাশা করছে আর বিল্ডিং এর কাজ করছে। ওই সময় পরীক্ষাটা দেয় নাই, খেয়াল করে নাই, ভুলে গেছে বলে, অসুস্থ ছিল। যাক, তারপরে সৌদি আরবে একটা লোক ছিল আমার, ওনারা বললাম যে এর একটা ব্যবস্থা করো। তো একটা ভিসার ব্যবস্থা করছে, টাকা লাগে 6 লাখ 7 লাখ। আমার বাড়িতে ঘাটলা দরজায় একটা কাছারি করছিল আগে, তো এটা নষ্ট হয়ে গেছিল। গরু বাঁধে, ছাগল বাঁধে, খেরকুটা রায়। দেখি আমরা আগে নামাজ পড়ছি এটাতে, হুজুর রাখছে, পড়াইছে। এটা হয়ে গেছে, এখন গরু রাখে, ছাগল রাখে, ওই খেরকুটা রাখে। আমি নিয়ত করলাম আমার যেন অনেক রুচি হয়েছে, আমি 1 লক্ষ টাকা রাখি দিয়েছি এই মসজিদটার জন্য। এটা আমি গোপন রাখছি, জানাই নেই ওদেরকে। আমি আসার পথে যখন চলে আসি বিদে হইয়া, স্টাফের বন্ধু বান্ধবের থেকে 40,000 টাকা ছাইয়া উঠে আনছি যে আমি একটা নামাজের ঘর করবো ভাই। তো 10-5 যে যা দিছে এটার লাগে 10,000 দিয়া 50,000 বানাইয়া আমি বাড়িতে ডিক্লেয়ার দিছি যে ওই টাকাটা আমি আগে পাঠাইছি, 5 বছর আগে একজনের কাছে রাখছি। শত্রুটা এখান থেকে আমার থেকে শত্রুটা শুরু হয়। তখন ঘাটলা করতে গেছি, পুকুরটা লইছি বন্ধক মসজিদের আন্ডারে। এখন টাকা হইলে 50,000, 80,000 দিয়ে কাটা লইছে। এত টাকা পাইলে কই, ছেলে সৌদি আরব গেছে। কিন্তু এই আমার ওয়াইফের ভিতরে দ্বন্দ্বটা বাজলো। ইরে টাকা দেখলাম 50,000, অন্ধে 80,000 টাকা দিয়ে ঘাটলা করে, পুকুর লইয়ে বন্ধক। আমি কি আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, তোমরা কেরাপাড়া করিও না, আমি এটা রাখছি একটা। এটা আগে বলেন নাই কা, এটা এত সন্দেহ হইলো 1 লক্ষ টাকা, আসলে তো 1 লক্ষ টাকা না। এর ভিতরে একটা জমিন কিনলাম, মানে 1.25 লক্ষ করে 60 ডিসিম জায়গা, 1,25,000 করে বাড়ির সামনে। 1 লক্ষ টাকা দিছে, আত্মীয় স্বজন থেকে ধান নিছে, এই জায়গাটা কিনে হয়েছে। আমি তো ঢাকাতে কিছু, তারপরে আইসা ল্যাপের দোকানে কিছু হালকা পাতলা কিছু ডিউটি করছি আর কিছুদিন, 1-1.5 বছর। এখানে পোষায় না, চলে গেছি। এখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়। তো একটা মসজিদ নিয়ে, এখন মসজিদটা উঠাইতেছি, ওই বাড়ির মানুষও দিছে, সবার সাথে সহযোগিতা করিয়া কাজ কাম মোটামুটি লাইনে আসছি। এটা নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল আর কি। টাকাগুলি ওনার ছেলেকে বলে আর কি, কিন্তু টাকাটা আমি 5 বছর আগে রাখছি। ওকে, এর থেকে ভাই এখন এই দ্বন্দ্ব সৃষ্টি হইলো। কি করছে আপনার ওয়াইফ লাস্টে? এখন কি করে, আমার সাথে কথা বলে না, ওই দরজা আটকে নিয়ে আলাদা রুমে শুয়ে থাকে। আমার অর্থ নেই, ওই যে সৌদি আরব পাঠাইতে 3 লাখ আছিল, এটাও দিয়ে দিছি। আমি 0। আমার ওয়াইফ বলে অর্থের দেখলে আর কি ছেলেকে পক্ষে চলে গেছে। ছোটো ছেলে এই 2 তারিখে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং দিয়া বাড়িতে গেছে, পরীক্ষা দিয়া, হয়তো কিছুদিন পরে ওরা নিয়ে যাইব। বড় ছেলে শালিকা, আবার আমার ওয়াইফ ছোট ছেলেরও বিয়ে করেছে। শোনেন, আমি আপনার গল্পটা বিচ্ছিন্নভাবে শুনলাম। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি আপনাকে। আপনি যে 25 বছর জীবনের পুরোটা সময় দিয়ে দিলেন ছেলে মেয়েকে বড় করার জন্য, বউ সংসার চালানোর জন্য, আপনার বউ তো স্যাক্রিফাইস করলো না, সংসার এখানে থাকলো, আপনাকে পেলো না।
এই স্যাক্রিফাইস করে জীবনে কি পেলেন এক কথায় বলেন তো? কিছুই পাইনি এখন। কেন কিছু পান নাই? যে বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা কাচ্চা আছে, এরা এখন আমারে অবহেলিত দেখেন। মনে করেন এগুলি বলা ঠিক না, হুজুররা বলে ছেলের বিয়ে করেছে মাথা ঠান্ডার জন্য ছেলের, কিন্তু ছেলের বউরে কোনো অর্ডার দেওয়া যাইব না, ঠিক আছে? আমি যে একটা মানুষ, একটা বিছানা একটা ঝাড়িব তো মানুষে, সেটাও সে লোকও নাই, সেই লোকও নাই। জানালা দিয়ে ময়লা পড়ে থাকে, 15 দিন থাকলে কেউ ঝাড়ে না। নিজের কাজ নিজে করে খাইতে নিজের কাজ নিজে করতে হয়, জামা কাপড়গুলি নিজে দিতে হয়, এটা আমারটা নিজে করলাম। কিন্তু আমি যখন অসল হয়ে যাবো তখন আমার কি হবে? আপনার ওয়াইফও নাই আপনার সঙ্গে? আমার ওয়াইফ দরজা বন্ধ করে আরেক রুমে যেয়ে শুয়ে থাকে। কি অবস্থা, কি দিন, কি দুনিয়ায়। আমি গল্পটা অনেক ছোট করে নিয়ে আসলাম। উনি যখন গল্পটা লাস্টের দিকে আসতেছিলেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এটা আপনারা দেখতে পাবেন না, অডিওতে শুনতে পাবেন। আমি ওনার নাম, পরিচয়, অন্যান্য বিষয়গুলো এখানে গোপন রেখে গল্পটা উপস্থাপন করেছি। আমি জানি না, নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন, এবং সেখানে এটা আমাদের খুব দুঃখের বিষয়। আমরা আজকে বাংলাদেশের অর্থনীতিতে যারা অবদান রেখে চলেছে প্রতিনিয়ত, দুই শ্রেণীর মানুষ যাদের কারণে বাংলাদেশ আজকে সাউথ এশিয়ার রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয় বিভিন্ন দেশে। একটা হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা, আর একটা হচ্ছে যারা পোশাক শিল্পের শ্রমিক। আমি মনে করি এদেরকে আলাদা আলাদা মর্যাদা দেওয়া উচিত রাষ্ট্রের, শুধু রাষ্ট্রে নয়, পরিবারেও। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার আসলে কিছুই বলার নেই। আমি জানি এই গল্পটা যেভাবে আজকে এখানে এসছে, উনি খুব একটা পড়াশোনা জানা মানুষ নয়, নিজের মতো করে বলেছেন, ছোট করে আমি এখানে নিয়ে এসেছি একজন প্রবাসীর জীবন সায়ান্নে এসে তার জীবনের দুঃখগুলো। আমার মতো যেন কোনো প্রবাসী এরকম বিপদে না পড়ে, এবং আমি দোয়া করি যেন আপনি ভালো দিন কাটান জীবনের শেষ সময় এসে। তবে এটা ঠিক যে এই গল্পটা আজকে অনেক প্রবাসী যারা প্রবাসে সময় কাটিয়েছেন বা বাংলাদেশে এসে সময় কাটাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দেবে যে আসলে জীবনে কষ্টটা কেন করি। এত কষ্ট করে দেশের জন্য, পরিবারের জন্য অর্থ পাঠাই, জীবনে আসলে কি হয় শেষে এসে। অনেক হতাশাপূর্ণ আজকের এই গল্পটা। কোনো মেসেজ নাই, তবে মেসেজের জায়গাটা এটাই যে অন্যরকম একটা অনুভূতির জন্ম হলো শেষে এসে। 25-26টা বছর দেশের বাইরে, এবং দিন শেষে তাকে খাবার দেওয়ার মতো মানুষ নেই। হোয়াট আ স্টোরি। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন।